আমরা 25শে মার্চে অনেকখানেই তারা দখল করেছে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা সহ যেখানে ক্যান্টনমেন্ট আছে সেসব জেলা সদরে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে। কিন্তু ফেনীতে আমরা যারা ছিলাম আমরা 25শে এপ্রিল পর্যন্ত আমরা ফেনীকে মুক্ত রেখেছি। এই মুক্ত রাখার পিছনে আমাদের সব সংগঠন, তখনকার যত পার্টি ছিল তারা একসাথ হয়ে আমরা তখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয় নাই, কুমিল্লা যে রাস্তা ফেনী কুমিল্লার, এবং ওইটা হয়ে আমরা ঢাকা যেতাম। এবং এই কুমিল্লার রাস্তাতে আমরা রাস্তার সাইডে যে গাছগুলা ছিল ওগুলা কেটে রাস্তাকে তাদের যেন তাড়াতাড়ি আসতে না পারে প্রতিবন্ধকতার সৃষ্টি আমরা করেছি। এটার পরে এপ্রিল মাসে এবং মুক্তিযোদ্ধার যারা সিনিয়র তারা আমার বাবা সহ তারা ভারতে চলে যায়। আমরা বাবা ভারতে গেছে, কোথায় আছে এটা আমরা জানতাম না। আমরা ফেনী শহরের আমাদের বাসা থেকে আমরা চলে গেলাম নানার বাড়িতে, একটা গ্রামে। সেখানে গিয়ে কিছুদিন পরে আমি একটা চিঠি পেলাম বাবার, যে মোতালেব আমি বিলোনিয়াতে আছি এবং আমি একটা ক্যাম্পের দায়িত্বে আছি, তুমি চলে আসো, তোমাকে ট্রেনিং নিতে হবে। এই ছোট্ট টুকরাটা পেয়ে তখন আমি আমার মাকে বললাম, বাবা এই চিঠি দিয়েছে। কিন্তু সেদিন আমার মা, আমার 3টা বোন অবিবাহিত আছে, তাদের নিরাপত্তা, আমার মায়ের নিরাপত্তা, এগুলোর কথা বিবেচনা করে আমাকে যেতে দিতে চাচ্ছিল না। কিন্তু আমি যাব, এটা আমি সিরিয়াসলি মাকে বলেছি যে আমাকে যেতে হবে। সেদিন বিকালে আমি আমার কাপড় চোপড় যেগুলা আছে সেগুলা প্যাক করে একটা ব্যাগের মধ্যে নিয়ে আমি ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। এই চিঠিটা এনে দিয়েছে বর্ডারের পাশে আমার একটা বোন বিয়ে দিয়েছিলাম, আমার ইমিডিয়েট বড়টাকে। সেখানে আমার এক বোনের দেবর আমাদের এই বাবার এই চিঠিটা বহন করে আনে। তার সাথে আমি তাদের বাড়ি বক্স মাহমুদ এবং ভারতের বর্ডারের পাশেই তাদের বাড়ি, আমি সেই বাড়িতে চলে গেলাম। তো এই পুরা পথ প্রায় 20 কিলোমিটার পথ, বিকালে বের হয়ে রাতের প্রায় 11টা-12টার দিকে আমি ওই বাড়িতে পৌঁছি। 20 কিলোমিটার পথ আমাকে পায়ে হেঁটে যেতে হয়েছে, আমরা দুইজনে পায়ে হেঁটে গেলাম। এবং নিজের কাছেও ভয় লাগছিল যে আমি যেতে পারবো কিনা, যেহেতু তখন ফেনী ছাগলাইয়া রাস্তায় পাক বাহিনী গাড়ি নিয়ে যাতায়াত করতেছিল এবং তারা তাদের সাজোয়া বাহিনী নিয়ে এটা পাহারা দিচ্ছিল। তারপরও চুপিসারে আমি সেই পথটা পাঠাননগরের ভিতর দিয়া পায়ে হেঁটে চলে গেলাম তাদের বাড়িতে। ওখানে 2 দিন থেকে আমি ভারতের পরদিন আমার সেই তালতো ভাইকে নিয়ে আমি ভারতে চলে গেলাম। ভারতের মতাইতে গিয়ে আমি উঠলাম। ওখান থেকে বাবা, আমার এই তালতো ভাই জানে বাবা কোথায় আছে, তো আমাকে একটা জিপে উঠালো। জিপে উঠে আমরা বিলোনিয়া গেলাম। বিলোনিয়া শহরের ভিতরেই মডেল হাই স্কুল নামে একটা স্কুলের আব্বা সেখানে দায়িত্বে ছিলেন। সেই ক্যাম্পের দায়িত্বে থাকাকালীন আমাকে দেখে তো তিনি আমাকে জড়িয়ে ধরলেন, বাড়ির খবরাখবর নিলেন, পরিবারের খবর নিলেন, আশেপাশের লোকদের, এবং বাংলাদেশে তখন পুরো পাকিস্তানের কি অবস্থা, সেনাবাহিনী কোথায় আছে, কি আছে, সবকিছু জানার পরে তিনি আমাকে কয়েকদিনের জন্য রেখে দিলেন। তখন রব্বাই আসলো আগরতলা থেকে, রব্বাই আসলো। আমরা যারা ফেনীর, আমাদের সাথে ভিপি জয়নাল সাহেব, যিনি ফেনী কলেজের ভিপি ছিলেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন, তার সাথে দেখা হলো। তিনি সহ আমরা রব্বাই আসার পরে
আমার বাবা বলল যে আমার এই ছেলেকে নিতে হবে। তখন আমি ফেনী কলেজের ফার্স্ট ইয়ারে সায়েন্সে পড়ি। তখন রব্বাই বাবাকে বলল যে এত তাড়াতাড়ি গিয়ে কি করবে, এই তো ছোট, তাকে কিছুদিন রেখে দেন। আমার বাবা মানে কিছু প্রেসার দিল তাকে, না এই টিমের সাথে তাকে নিতে হবে। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে আসবো, আইসা আমি গাড়ির ব্যবস্থা করে আমি নিয়ে যাব। সপ্তাহখানিক পরে উনি আবার আসলেন একটা সেনাবাহিনীর গাড়িতে, আমাদেরকে উদয়পুর নিয়ে গেলেন। আমরা আমাদের সাথে ছিল কাদের ভাই, তারপরে শ্যামলকান্তি বিশ্বাস, তারপরে এই জনাল ভাই, খায়ের ভাই সহ সব আমার সিনিয়র, শুধু শ্যামল ছাড়া। তখন আমরা ওই গাড়িতে উঠলাম, উঠার পর উদয়পুর নিয়ে গেল। উদয়পুর থেকে ওখানে উদয়পুরে আমরা কয়েকদিন ছিলাম, এরপরে আমাদেরকে আগরতলা নিয়ে গেল। আগরতলা একটা স্কুলে রাখলো, সেই স্কুলটা একটা ক্যাম্প। সে আগরতলা বিমানবন্দর থেকে একটা সামরিক প্লেনে আমাদেরকে দেরাদুন নিয়ে গেল। ওটা ওই বিমানবন্দরের নাম সাহারানপুর এয়ারপোর্ট। সুতরাং সেখানে আমরা রাত্রি যাপন করি। সকালে আবার সেনাবাহিনীর ট্রাকগুলো আসলো, আইসা আমাদের সাথে প্রায় 150 জন ছাত্র বিভিন্ন এলাকার, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ প্রায় 150 জন ছেলে, ছাত্রলীগের ছেলেদেরকে রিক্রুটমেন্ট করে আমাদেরকে বিমানে উঠিয়ে দিল। এরপরে আমরা 1.5 মাস সেখানে ট্রেনিং নিলাম। 1.5 মাস পরে যখন আগরতলা আসলাম, তখন আবার মনির ভাইয়ের সাথে দেখা হলো। তিনি আমাদের সাথে দেখা করে ব্রিফিং করলো কিভাবে যুদ্ধ করব, কোথায় থাকব, কোথায় যাব, এবং কোন এলাকার, এটাকে বিভক্ত করে আমাদেরকে ফেনীতে পাঠিয়ে দিল। আমরা ফেনীতে যখন ঢুকি, সেদিন রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে যখন আমরা বাংলাদেশে ঢুকবো, তখন আমাদের দুলাল ভাই, যিনি দুলাল সিনেমার মালিকের ছেলে, তাকে সাপে কামড়িয়েছে। সুতরাং ওই দিন আমরা নামি নাই। আমরা তারপরে 2 দিন পরে আমরা আবার তাকে ভারতে রেখে আমরা চলে আসলাম। আমরা শস্যদি রেলওয়ে সিগন্যালের ওখান দিয়ে নেমে আমরা সিন্দুরপুর চলে যাই। সেখানে আমরা একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করি। সেটা অনেকটা দ্বীপের মতো, চারিদিকে নদী, এবং সেই বৎসর প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির কারণে ওই বাড়িটা একেবারে বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপের মতো ছিল। সেখানে আমরা 2-3 দিন থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, দরবেশেরহাট জায়গা। ওইখানে যে বাড়িতে আমরা ভোরে 4টা-5টার দিকে ঢুকলাম, আমরা তখনও আমরা বসে কোনো নির্দেশনা পাচ্ছিলাম না। আমরা সবাই ঘুমে কাতর হয়ে গেলাম। আমরা একজন পাহারা দেওয়ার ব্যবস্থা করে আমরা শুয়ে গেলাম। কিন্তু ঘুম থেকে উঠতে প্রায় 10টা থেকে 11টা হয়ে গেল। এমন সময় বাড়ির একটা মেয়ে তার মাকে বলল, মা, বন্দুকওয়ালা কিছু লোক আমাদের এদিকে আসছে। তখন আমরা জেগে গেলাম। জেগে গিয়ে আমরা আমাদের আর্মস অ্যামুনিশন নিয়ে উঠানে পড়লাম। ওই উঠান থেকে আমরা বাড়িতে, ওই বাড়িরও চারিদিকে একটা ছোট নর্দমা ছিল। এই নর্দমাতে আমরা অ্যাম্বুশ করার জন্য আমরা নর্দমাতে চলে গেলাম। সবাই চারিদিকে, বাড়ির চারিদিকে নর্দমাতে পড়ে গেলাম। এই পড়ার সময় সেখানে এই বেতের গাছ ছিল, এবং ওই গাছের কাটা আমাদের শরীরকে আঁচড়িয়ে দিয়েছে। তারপরও আমরা তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য, তখন গোলাগুলি অলরেডি আরম্ভ হয়ে গেছে, পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা রেডি হলাম। আমাদের কাছে একটা অটোমেটিক LMG ছিল, এবং SLR ছিল অটোমেটিক রাশিয়ান। সেটা দিয়ে আমরা আমাদের ফায়ারিং আরম্ভ করলাম। যেহেতু আমাদের সাথে গুলি ছিল সীমিত, আমরা তখন খুব বেশি গুলি ব্যবহার করি নাই। আমরা জানি যে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের গুলির প্রয়োজন। গুলি হয়তো ভারত থেকে আসতে
সময় লাগবে, কিন্তু এই যে 400-500 একজনের কাছে গুলি ছিল, ওটার হয়তো কেউ 20টা, কেউ 10টা, কেউ 15টা ব্যবহার করে আমরা ওদেরকে, ওরা আমাদের এলএমজির আওয়াজ শুনে তারা তাদের 303 রাইফেল দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না সম্ভবত এই বিবেচনা করে তারা রাইফেল টাইফেল ফেলে তাদের রাজাপুরের আস্তানায় চলে যায়। এই ছিল একটা প্রথম দিনের কিছুদিনের মধ্যে এই ধাক্কাটা আমরা সহ্য করতে হয়েছে। আমরা সেই বাড়িটা সেদিন আমরা পরিবর্তন করে ফেলি। আমরা বেশি দূরে যাই নাই, যেহেতু আমরা জানি যে এই বাড়িতে হয়তো আবারও রাজাকাররা আসবে এবং এদেরকে বাড়িটা জ্বালিয়ে দেবে। আমরা তার আধা মাইলের মধ্যেই আমরা বাড়িতে অবস্থান করি এবং আমি দেখেছি আমাদেরকে যারা রাখতো এই পুরা যুদ্ধের ভিতরে, এটা মধ্যম পরিবার অথবা নিম্নবিত্তরাই আমাদেরকে জায়গা দিয়েছে। কোনো উচ্চবিত্তের লোক তখন আমাদেরকে জায়গা দেয় নাই, অথবা আমরা হয়তো আমাদের নেতারা, আমাদের যে লিডার ছিল, লিডার হয়তো যায় নাই। এই নিম্নবিত্ত আমাদেরকে রান্না করে খাওয়াতো। আমাদের কাছে কিছু টাকা ছিল, ওদেরকে দিলে ওরা বাজার করে আনতো। আবার বেশি বাজার করলে তারা ধরা পড়ে যাবে, এই জন্য বাজার করতেও তারা হিসাব করে করতো। যেতাম না, তখন আমরা মোটিভেশন করতাম এলাকার লোকদেরকে যে আমরা আছি, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। এই উজ্জীবিত হয়ে সকলেই আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং রাজাকার মুক্ত করে সেই নবাবপুর, সোনাগাজী, ছাগলাইয়া, পরশুরাম, ফুলগাজী সবগুলো একাকার হয়ে গেলাম আমরা ফেনী শহরে। এই হলো ফেনী। সর্বশেষ মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে ছিলেন কবে থেকে কবে পর্যন্ত? জি, ফেনী জেলা মুক্তিযুদ্ধ সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন কবে থেকে কবে পর্যন্ত? আমি 82 সাল থেকে জেলা কমান্ডার হিসাবে দায়িত্ব, 84 সাল থেকে মুক্তিযোদ্ধার জেলা কমান্ডার হিসাবে আমি দায়িত্ব পালন করেছি প্রায় 2005-06 পর্যন্ত।